জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। জি। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল। ওর দাদার আমলের কাহিনী, সম্ভবত এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে, একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। জি। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি জি। বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, জি। তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, জি। এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি। এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সব কিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরও কিছু মানে মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরও কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে, কি হিসাব কিতাবে আর কি। তো যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, জি। বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে, সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। জি। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, মানে খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি, এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, বা আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে কেউ ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই।
হুটহাট, মানে চারিদিক কেমন মানে আপনার শুনশান নিরাপত্তা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়। উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। জি। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার যে জেঠি যাকে ডাকছে জি। বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়। সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গার থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা। তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই, এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা। উনি ব্যাক করে আসতে যায় দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে ওনার মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে। তো ওনার কতক্ষণ জ্ঞান হারালো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন একজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না। বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন কোন, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতরে সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে, ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে, সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে মানে কি ঘটনা, এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু ছিল, আপনি কি রেখে, বলে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো। তারপর ওখানকার আপনার ওদের যে নাচের নৃত্যশালা, বলরুম যেটা, ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে। উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে একটা চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো, আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে, তা এক জায়গায় ওই বসে, ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন
ভৃত্য, জি, খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। জি, তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবা? বলে যে আমি ওই যে ওই বাবুর, সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার? বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাদেরও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা, তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, মানে জাদুটোনা জানে, ওগুলো জাদুটোনা করছে। আর ওই যে যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে মানে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যখন ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলো? বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া করতো ঠেলে দিত, বাঘের ঘরে ঠেলে দিত উনি। আচ্ছা, এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার স্যাপার আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার। বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব মানে করে ম্যানেজারের যে রুমটা থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, মানে ধুলার মধ্যে পায়ের ছাপ, যে মানে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলো দেখে। জি, রুমগুলো দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা, ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও ওইরকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন। জি, তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে 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 করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, মানে ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওইটার সাথে ফলো করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে, ওই জেঠি যায়, উনি আস্তে 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 করে পাটি পিটিপি ওখানে যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছেন। এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়ামূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়ামূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল, জিনিসটা যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপ চাদর ছিল তা দিয়ে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যায় আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিল যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধুর রুমে ঘুমান নেই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়ামূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়ামূর্তি ঘুরতেছে। আর ওনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে, বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে, পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য।
সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যায় পড়ব। তো এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওই দিক থেকে বের হন সকালবেলা, ওইরকম কথা, বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু। এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে, তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম কি সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা কি, এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই। তো মৌলানা সাহেব বলে অবশ্যই, বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটাই ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না আর কি। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায়, বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন। বলে যে এটা হচ্ছে বরই পাতার পানি, বরই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়, বরই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বরই পাতার গুণ অনেক, এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুরা, ওই যে ঈশের দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করায়, গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল করে, এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইসে ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন এবং তার শর্তই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তার উপর থেকে সরায় দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে, তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন। আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন, আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি, তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঢাকার নবাবগঞ্জ। এই ঘটনাটা একটি ভবনকে নিয়ে, ভবনটা খুব ভয়াবহতরে। ভবনটি 7 তলা আমাদের এখানে, এবং পুরো ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে ভবনটির যেগুলো সমস্যা, বেশ 5-7 বছর ধরে এই ঘটনাটা চলতেছে এবং সমস্যাটা চলতেছে। সিকিউরিটি গার্ড নিয়ে, সেই সিকিউরিটি গার্ড জব নেয় কিন্তু 2-4 দিনের বেশি থাকতে পারে না, এবং যখন সে চলে যায় তখন বাড়িওয়ালাকেও কিছু বলে যায় না, এমনিতেই মানে কোনো কিছু না বলেই লুকিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, কিচ্ছু বলে না। তো বেশ এরকম ভাবে অনেক দিন ধরে চলতেছিল যে সিকিউরিটি গার্ড রাখা হয় একের পর এক, কিন্তু কেউ আজও পর্যন্ত মাসখানেক কেউ ডিউটি করতে পারেনি, সপ্তাহখানিকও না, 2-4 দিন পরেই অসুস্থ পরেই লুকিয়ে চলে যাওয়া।
এরপর একটা যে সমস্যাটা, গৃহকর্মীর যারা কাজের বুয়া ওরাও ঠিক মতো এখানে থাকতে পারে না, এবং বাড়িওয়ালা ব্যতীত ওইখানে ভাড়াটিয়াদের যে গেস্ট আসে, মেহমানগুলো আসে, তারা একটা রাত থাকতে পারে, এরপরের দিন আর থাকতে পারে না। সেটাও তারাও খুব বিপদ মানে ভয় ভীত পায়। তো এই বাড়ির এরকম সমস্যা নিয়ে এবার যা ঘটছিল গত সপ্তাহে, তো দারোয়ান ওনার পরিচিত খুব নিকটবর্তী লোক, উনি এই জন্যই পরামর্শ দিয়ে রাখছে যে আপনাকে আমি রাখলাম, শুধু আমাকে বলতে হবে যে আপনি যদি চাকরি ছেড়ে চলে যান কেন যাবেন, এবং এই বাড়ির সমস্যাটা কোথায় আমাকে বলে যেতে হবে। যদিও না করেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমাকে বলে যেতে হবে যে আপনি কেন আমার বাসাতে চাকরি করবেন না। এই জন্য উনি ওনার খুব কাছের একজন নিকটবর্তী আত্মীয়কে ওনার একটি চাকরিতে নেয়। তো ঘটনা হচ্ছে, গত সপ্তাহ শনিবার দিন উনি সকালে আসেন তার বাড়িতে চাকরিতে। রাত্রিবেলায় যে ঘটনা হয়, উনি বললেন যে আমি রাত 8টার দিকে 7 তলার উপরে যে ছাদ, সেই দরজাটা আমি তালা বদ্ধ করে দেই, এবং রাত 12টা 15 নিচের তলার মেন দরজা যেটা, আমি ওটাও বন্ধ করে দিই। এবং আমি আমার ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করে রাত 1:30 বাজে আমি যখন আর কি ঘুমাতে যাবি, সেও দেখে যে মনিটরের মধ্যে হঠাৎ করে তার চোখ গেছে যে বাড়ির ছাদের উপর যে দরজাটা 8টার দিকে তালা দেওয়া ছিল, সেটা নিজ নিজ থেকে খুলে যাচ্ছে, অটোমেটিক আপনি খুলতেছে। উনি তাকিয়ে রইল যে মনিটরটার দিকে, যে ছাদের গেটটা খুলতেছে কে, কিন্তু কোনো মানুষ সে দেখতেছে না, দরজাটা পুরো খুলে গেছে। তুমি পরে ভাবলেন যে হয়তো মানুষ উঠে গেছিল, দরজা খুলে বন্ধ করা হয় নাই, তাহলে চাবি নিয়ে আমি যা বন্ধ করে দিয়ে আসে পড়ি। উনি হাতে চাবি নিলেন এবং উনি ওই দরজা বন্ধ করতে যাবেন, ছাদের দরজাটা। উনি বললেন যে আমি যখন উপরে উঠতেছি দোতলার থেকে, আমার শরীরটা কেমন ছিমছিম লাগতেছিল, মানে খুব ঠান্ডা ঠান্ডা আর ভয় ভয় লাগতেছিল, ফুলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, দরজাটা কেউ হয়তো মানুষই খুলছে, অন্য কোনো কিছু না। তো উনি বললো যে আমি হাঁটতে হাঁটতে 5 তলা পর্যন্ত গেছি। এরপরই 5 তলাতে একটা ঘটনা যেটা হয়, ওনার বলে যে 3 তলার থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, সুলতান নিচে নেমে আয়, উপরে যাস না। তখন উনি বললো যে আমি যে উকি দিয়ে দেখলাম যে আমাকে কে ডাকলো, বাড়িওয়ালার যিনি বাবা ছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু ঠিক উনার মতো এরকম 3 তলাতে আমি উকি দিয়ে দেখি বাড়িওয়ালার বাবা নিচে দাঁড়িয়ে, মানে নিচ থেকে নামতেছে, 3 তলা থেকে নিচের দিকে নামতেছে, আর আমাকে বলতেছে সুলতান নিচে নেমে আয়, উপরে যাস নে। তা আমি তো অদ্ভুত হলাম যে বাড়িওয়ালার বাবা তো নেই, উনি নিচে কেন? তো আমি খুব তাড়াহুড়ো করে, উনি বললো যে আমি খুব তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আর ওনাকে দেখি নেই। পরবর্তীতে উনি বললো যে আমি আমার রুমে আসলাম, আমি আমার ঘরে এসে বসে দাঁড়ালাম, কিন্তু আমি দেখতেছি যে এরকম যখন আমার রুমে এসে বসলাম, উপর থেকে 3-4 জন লোকের যে নিচে নামে আসতেছে খুব দ্রুতভাবে, এই হাঁটার শব্দ আমি পাচ্ছি, এবং হই হুল্লোড় কিছু কথাবার্তার চিল্লাচিল্লি আওয়াজ পাচ্ছি। তা আমি ভাবলাম যে উপর থেকে আবার এখন কে আসতেছে। তো উনি নাকি ওনার ঘরের রুমের দরজার সামনে দাঁড়ালো দেখার জন্য, যে আসলে তো আমার কাছেই আসবে, যেহেতু দরজা আমারই খুলতে হবে। উনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কে আসতেছে এরকম হুড়োমুড়ি করে। উনি বলল যে ওই মুহূর্ত থেকে আমার পেছনে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার বাবা আমাকে বলতেছে, সুলতান আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে। উনি আর কি এই কথা শোনার সাথে সাথে বললেন যে আমি সেখানে কিছুক্ষণ, মানে অল্প কিছুক্ষণের জন্য, ঘন্টাখানেকের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না। আবার আমি যখন উঠি তখন ফজরও এখনো হয়নি, 4টা 4:30 বাজবে। বলে আমি শুধু ওই কথাটা, যে আমাকে যখন দেখলাম যে দাঁড়িয়ে সিঁড়ির থেকে নিচে কেউ আসতেছে কথা বলতে বলতে, অনেকগুলো 3-4 জন, আমি ওইখানে দাঁড়ানো, সে আমার পেছন থেকে তার ঠিক বাড়িওয়ালার বাবার মতোই দাঁড়িয়ে বলতেছে, সুলতান আমার মা মারা গেছে। ওই কথা শোনার পরে আমি যখন আবার উঠলাম, ঠিক 4টা 4:30 দিকে উনি বলতেছে ওই একই রকমই সিঁড়ির থেকে নামার লোক শব্দ, কিন্তু নামে না। উনি বলতেছেন নামে না, কিন্তু শব্দ আমি দেখতেই আছি যে হ্যাঁ এরকম হাঁটার শব্দ। পরবর্তীতে উনি এরকম উপরে যে দেখবেন যে কি ঘটনাটা, বলছেন আমি আর উঠতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে যখন উনি খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ, মানে অবস্থা খুবই খারাপের দিকে ভয়, তখন আমিও সেখানে যাই। তো সেই বাড়িটা পুরো আমি দেখি, খেয়াল করি। পর সেইখানে একজন ভাড়াটিয়া ছিলেন 5 তলার 6 তলার উপরে, 6 তলার উপরে ভাড়াটিয়া যে ছিলেন, খুব পুরাতন উনি আমার কাছে সেই কথাটা, দারোয়ানের কথাটা, এই বাড়ির কথাটা আমাকে শেয়ার করলো, যে এই বাড়িতে 6 তলার উপরে
যে বাড়িওয়ালার বাবা মারা গেছে, তার মা থাকতো। বাড়িওয়ালার বাবা প্রথম মারা যায়, কিন্তু ওনার মা ওনার ছেলের কাছে এরকম থাকতো, কিন্তু ওনার কোনো সেবা কোনো কিছুই খ্যাতমত ছিল না, অবহেলিত ছিল তার। এবং সে যে সকালে ফজরের আগে উনি মারা যান, তাদের কোনো খবর ছিল না। যখন দুপুর বেলায় তাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হয়, তখন দেখে যে উনি ইন্তেকাল করেন। ওই সবাই দুপুরের পরে আর কি খবরটা পায় উনি দুনিয়াতে নেই। তো ভাড়াটিয়া বলল যে উনার দাদুর মানে ছেলেটার যে মুরব্বিটার বরদোয়া অভিশপ্ত পুরো বাড়িটা একেবারে ছড়ানো, যার কারণে কেউই থাকতে পারে না সঠিক মতে, এবং খুব ভয়াবহ লাগে সবার কাছে, খুব ভয়, বাড়িটা খুব ভার হয়ে থাকে। উনি বারবার বলতেছে বাড়িটা একটা অভিশপ্তের বাড়ি, কেননা একজন অভিভাবক হয়ে সে কখনো কারো সেবা পান নাই। ইন্তেকালের সময় উনি কাউকে কাছে পান নাই। যখন মারা গেছে খুব ভোরবেলায়, দুপুর বেলা সবাই জানতে পারে উনি দুনিয়াতে নেই। এই ভাইয়া ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো এখন বাবু ভাইয়ের কাছে। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী, অ্যান্ড এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গার, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গার, আর স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যেই জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে একসময় ছিল নদী। জি। এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো ওদিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি, এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে। আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই তখন, বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওইখানে নাকি অনেক কিছু দেখতো তারা। দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো, যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, জি, এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা, মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম লাগতো। তো ও ভয়ে ভয়ে ঘুমায় যেত। তো একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না, গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার যাদের রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো এক সময় সে চিন্তা করলো দুধ ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5টা বাজে, এরকম খুব বেশি বাজে নেই। রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-2-1.5টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। জি। তো এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের দিয়ে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে 2বার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। এক সময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো। যখন আলোটা নিভে গেল ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা। তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারিয়ে অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে, এবং ওই মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত। এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। এবং ভালো মতন খেয়াল করে দেখলো যে দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, মানে কাছায় আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে ও ভাবছে
যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি, আস্তে করে উঠে যে সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের হয়। সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি, ছাদে ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে যে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে, দেখে দরজাটা হালকা ভেজানো। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি। উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক, মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়, জি সেরকম তার পায়ে যে সাত করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে। এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। তো এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে, তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে বাড়ি দিয়ে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, ও বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে। শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই। মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষার আগে, সেরকম পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাপ মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখায়, এবং বাপ মাকে স্কুলে বলে যে আমার এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছো, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ, মুরব্বীরা। এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়। জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলার পর ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, পুরো নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করছো, ভালো, তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানি দিয়ে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন। ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করাই দিবেন। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে জাস্ট ভয় দেখাইছে, এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে। এবং তারপর ওকে দোয়া টোয়া করে করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক হয়। ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওইটার হয় আর কি। ওকে, আমাদের আজকের অতিথিরা, এবং চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, আমি মোহাম্মদ বাইজিদ আলম, আমি এসেছি ধানমন্ডি থেকে, আমার হোম টাউন নরসিংদীতে। তো আমি নরসিংদীরই একটা ঘটনা আজকে শেয়ার করব। চলুন শুনে আসি আপনার ঘটনা। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বিরামের ঘটনা। তো আমার এলাকাতে একটা দিঘি আছে, সরকারি দিঘি, বিশাল বড় দিঘি। তো ওইখানে দিঘিটা ভালো না, এলাকার মুরব্বীরা বলতো এখানে রাতের বেলা যেন কেউ না যায় মাছ ধরতে। তো আমাদের এলাকার কিছু লোক ওইখানে মাছ ধরতে গিয়েছিল রাতে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ।
তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লোভে যে না না আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে। তারপর আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাসটা, আর সরি মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল, ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালায় বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, ওইখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে পার হয়ে গেল। আমার একটা দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই। উনি আবার পীর টাইপের ছিল, মুরিদ করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটার সাথে বিরাম থাকে। আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করতো। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায় মারাত্মকভাবে, উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারেনি। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারে নাই। তারপরের দিন, 3য় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবোই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখে। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। একটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না, এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয় তখন যেইভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেম ভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল, তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই, তার মধ্যে আমার এক চাচা, ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোট চাচারা বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়। কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যেই জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোট চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়ায় হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে। একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল। উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশলাই সবগুলো ইউজ করে
একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে উনি, ওনার গ্যাস ম্যাচ ছিল ওটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায় তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে। আর উনি যতটুকু সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটাই ভাবে চলে যায়। এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে ওই যে উনি যে পীর সাহেব ছিল দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এইগুলার। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে পাই তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা, যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরেই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তখন আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসছেন? তো আমার চাচা যেভাবে দাঁড়ায় ছিল, ওনার ডান পাশেই ছিল মাজারটা। ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, ওই দাদা, যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো অনেক, সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বেড টেড হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো, উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে রাসেল ভাই। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে যে সরাসরি আপনাদেরকে আরো একটা ঘটনায় নিয়ে যাব। আমি জনি, ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। আমি ভূতের ফিল্মের খুব পুরনো একজন শ্রোতা। আমি পার্সোনালি খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, আমি আসলে খুব ভয়ও পাই। আর এই প্যারানর্মাল যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমার জীবনে অনেক ঘটেছে। তো ছোট একটা ঘটনা আমি আপনাদের আজকে শেয়ার করব। এটা লাস্ট ইয়ার আমার সাথে আমার হজে হয়ে যাওয়া একটা ঘটনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ভূত ফিল্মের উপর এতটাই আসলে আমার মনে হয় যে আমি অ্যাডিক্টেড। কারণ আমি এখন যখন মোটরসাইকেল চালাই তখন হেডফোন দিয়ে ডাউনলোড করে শুনি। ইভেন তো আমি আপনার মানে প্রতি সপ্তাহে শুধু আমি নেট কিনি, মোবাইলের ডাটা কিনি শুধু এটার জন্যই। মানে আমি কোথাও যদি কোনো কাজে যাই, কোথাও ধরেন উত্তরা যাচ্ছি মোহাম্মদপুর থেকে, বা গুলশান যাচ্ছি, হোয়াট এভার, মানে ঢাকা শহর কোনো জায়গায় মুভ করতে হইলে আমার কানে হেডফোন উইথ আপনার এই ভূত। তো আমার মনে কি আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমি এর ছাড়া আসলে কিছু করতে ভালো লাগে না, কারণ শুনতেছি, চালাইতেছি। হ্যাঁ, আমার বাচ্চা স্কুল থেকে আমার আনতে হয়, তখনও আমি এটা শুনি, চালাই আর কি। তো হোয়াট এভার, আমি ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে 2018 সালের সেপ্টেম্বর মাসে, এই মাসেই আমি হজ থেকে রিটার্ন করবো। আমার হজ আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই পালন করি। তো বেসিক্যালি যারা হজে গেছে তারা দেখবে যে হজের মক্কার ঠিক পিছন সাইডটা, বাইতুল মুআল্লা যে কবরস্থানটা, ওইখানে আমার হোটেল ছিল। তো হোটেলকে ওইখানে ফন্দুক বলে। তো ওইখানে মূলত আমার হোটেলটা একটু পুরনোই ছিল, কিন্তু প্রত্যেকটা হোটেলে সেন্ট্রাল এসি এবং আপনার লিফট তো থাকবেই। তো আমারটাও অ্যাজ ইউজুয়াল খুব ভালো কন্ডিশন ছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যখন আপনি হোটেল থেকে মুভ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে বিড়াল আপনার আশেপাশে আছে। কুকুর রেয়ার, কুকুর দেখা যায় না বললেই চলে, কিন্তু বিড়াল অনেক অনেক বিড়াল। তবে এদের কোনো ময়লা আপনি রাস্তায় পাবেন না। তো হোয়াটএভার, এইভাবে চলতেছিল। আমি পুরো প্রায় 46 ডেজ আমি ওখানে ছিলাম। তো এর মধ্যে আমি বিড়াল নিয়ে আসলে ওইভাবে মানে করি নাই, কারণ হ্যাঁ, বিড়াল নিয়ে আমার একটু সমস্যা আছে, আমার একটু অ্যালার্জি আছে।
তো একদিন আমি আমার যে মোয়াল্লেম, যে আমাদের গাইড আর কি, তাকে জিজ্ঞেস করলাম, তাকে মামা বলতাম, ওনার নাম হচ্ছে মামুন। আমি হোটেলের নামটা বলবো না, কারণ যেহেতু ওনার ব্যবসা। তো ওনার হোটেলের সামনে প্রচুর বিড়াল, আমি আপনাকে ছবি পাঠাবো। তো এই বিড়ালগুলো রেগুলার বসে থাকতো, যখন নামাজ পড়ে আসতাম, দিন হোক সকাল হোক, সবসময় বসে থাকতো। কিন্তু আমি কখনো তাদের তাড়াও করিনি, তাদের কখনো মানে ভাগানোর চেষ্টাও করিনি। তাই দিনে মামাকে জিজ্ঞেস করলাম, মামা এত বিড়াল এখানে, তো মাঝে মাঝে আমার ভয় লাগে। তো এর মধ্যে যেটা হলো, মামা বললো কখনো এই বিড়ালদের আপনি এমন কিছু করবেন না যাতে ও ব্যথা পায়। তো এমনি কিউরিয়াসিটি নিয়ে একদিন জিজ্ঞেস করলাম, মামা আসলে ঘটনাটা কি, কি কারণে আসলে এটা আপনি আমার বললেন? উনি বললো যে এটা আসলে মানে এটা এমন একটা জায়গা, আল্লাহর ঘর এখানে, ঠিক আছে, এখানে মানুষ রূপে জিন থাকে, বেরোন রূপে থাকে। তো অতএব ভুল করে যদি আপনি কোনো ভুল কাজ করে ফেলেন, আর যেহেতু হজে আসছেন, কেউ যেন ব্যথা না পায় সে আপনি চিন্তা ভাবনা করতে হবে। তো ঠিক আছে, ভালো কথা। তা আমার মনে আসলে কিউরিয়াসিটি ছিল যে মানে একটা ভয়ও ছিল যে কিভাবে এটা দেখা যায় বা জানা যায় আরো কিছু। কারণ আমি ভূত এফএম শুনি অলমোস্ট 7-8 বছর তো হয়েছে আমি শুনি, কিন্তু আমি রাতে শুনি না, আমি ডাউনলোড করি, সবসময় শুনি। কারণ দিনের আলোতে আমার একটু ভয়টা লাগে না ওরকম, রাতে শুনলে আমার ওই রাতও খুব কষ্ট হয় এবং আমার রাতগুলি স্ক্যারি হয়ে যায় আসলে, সত্যি কথা যেটা বলতে। তো এই হিসেবে আমি চলে আসবো আমার সেপ্টেম্বরের 4 তারিখে, 6 তারিখে বাংলাদেশে ল্যান্ড করার কথা। তো 4 তারিখ আমি চলে আসবো, 4 তারিখ আমি নামাজ পড়তে যাবো, তাহাজ্জুদের নামাজ। যারা মক্কায় গেছেন বা হজে গেছেন তারা জানেন যে সৌদিতে মক্কায় কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান হয়, কিন্তু ইয়ে হয় না, আপনার এরকম জামাত হয় না। তো আমি মূলত সবাই ওই টাইমে 3টার মধ্যে উঠে যায়, তা আমিও রেগুলারের মধ্যেই উঠে গেলাম ওই টাইমে। তো ওঠার পরে আমি প্রথমে তাকিয়ে বাম পাশে তাকালাম, তাকায় দেখলাম যে 2জন লোক আমার পাশে দাঁড়ায় আছে, আর আমার রুমটা খুব অন্ধকার। আমি আমার রুমের ডিসক্রাইব একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো একটা ফ্ল্যাটে যদি আপনি ঢুকলে একটা কমন স্পেস থাকে, তারপর ডান পাশে রুম, বাম পাশে রুম, আর ঢুকলে যে জায়গাটা সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ঢুকলেই একটা বেসিন পড়ে, একটা বাথরুম পড়ে। তারপর বাম পাশে আমার অ্যাটাচ বাথরুম সহ একটা রুম ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল যেহেতু আমি একটু হেলদি অ্যান্ড আমি আমার ক্যাটাগরিটা একটু ভালো ক্যাটাগরি ছিল, যার কারণে আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল। তো আমি রাতে ভয় পাই, এই জন্য রুমের লাইটটা কেউ জ্বালাতে দিত না। আর যারা আমার সাথে থাকতো তারা ম্যাক্সিমাম একটু বয়স্ক, আর আমরা 5 জন ছিলাম এক রুমের ভিতরে। তো এরকম যে রুম দিয়ে ঢোকার পরে আমার ওই কমন স্পেস থেকে বাম দিকে ঢুকলেই আমার রুমটা, ঢুকিয়ে প্রথমে বাম পাশে বাথরুমের বরাবর একটা বেড, তারপরে একটা বেড, ঠিক দরজার উল্টা কর্নারে এসির নিচে আমার বেডটা। তো রুমগুলো খুব বড়, অ্যাপ্রক্স আপনার 300 স্কোয়ার ফিট তো হবেই, আর 300 স্কোয়ার ফিটের রুম। তো এখানে সিঙ্গেল বেড থাকে। তো আমি ওই বেডে শুলে, ধরেন আমি রাত্রে দরজাটা খোলা রাখতাম যাতে ঘরটা একটু আলোকিত থাকে, এবং ওই দরজার সাথে সাথে আমি বাথরুমের লাইটটা জ্বালাই দিয়েও বাথরুমের লাইটটা, দরজাটা একটু খোলা রাখতাম। তো যদি কেউ এই আলোর মাঝখানে দাঁড়াইতে, অবশ্যই আসল ভাই আমি বুঝতে পারবো যে কয়জন বা কে দাঁড়াইছে। হয়তো চেহারা দেখতে পারবো না, অ্যাটলিস্ট তাদের ছায়াটা তো বুঝতে পারবো। তো আমার মনে হলো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি হারাম শরীফে গিয়ে। তো আমি নর্মালি তাকায় দেখলাম যে 2জন দাঁড়ায় আছে। তো আরেকটা কথা বলে নিয়ে আসলে, আমার ওইখানে টোটালি পুরো এই 46 ডেজ আমার ঘুম নিয়ে খুব সমস্যা হচ্ছে, বাট কারণ ওই যে 3 ঘন্টা একটা ডিফারেন্স থাকে, এই জন্য খুব কষ্ট হয়েছে। তো আমি ঘুরে তাকায় দেখলাম যে 2জন লোক দাঁড়ায় আছে এবং আমার দিকে মুখ করে তাকায় আছে। তা আমি প্রথম মনে করলাম যে হয়তো আমাকে ডাকতে আসছে তাহাজ্জুদ নামাজের জন্য। তো ওইখানে 2জন দাঁড়াই আছে, তো আমি তাদের দেখে, তারা যেহেতু ডাকতেছে না, রুমটা অন্ধকার, তাদের আমি অবয় দেখতেছি, তো মনে করলাম হয়তো এখন সময় হয় নেই, এই জন্য ডাকতেছে না, সময় হলে আমার টিকি রাখ দিবে। তা আমি তাদের দেখে উল্টা ঘুরে গেলাম, দেওয়ালের দিকে মুখ করলাম। মুখ করার পর সাথে সাথে আমি চিন্তা করলাম, মানে আমার সেকেন্ডের মধ্যে আমার মাইন্ড কাজ করা শুরু করলো যে যদি তারা আমার ডাকতে আসে, রুমের লাইট জ্বালা নেই কেন। তো এটা চিন্তা করে আমি
তারা দেখলাম দাঁড়ায় আছে। তো রুমটা অন্ধকার, আর স্বাভাবিক আমার রুমে যেহেতু সব ম্যাক্সিমামই 5 জনের মধ্যে 3 জনই বয়স্ক, সেক্ষেত্রে তারা অবশ্যই রুম তো লাইট জ্বালাবেই। কিন্তু দেখলাম যে ওরা দাঁড়াই আছে। তখন আমি প্রথমবার জিজ্ঞেস করলাম কে, দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম কে, তৃতীয়বার আমি জিজ্ঞেস করলাম কে বলে আমি চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমি আমার রুমে যারা ছিল তারা সব উঠে গেল। উঠলো, উঠে আমার জিজ্ঞেস কি স্যার কি স্যার, আমার নাম আসল নাম হচ্ছে আরিফ, ডাক নাম জনি। তো আমার জিজ্ঞেস হ্যাঁ আরিফে কি হয়েছে? আমি বললাম না ভাই কিছু হয় নাই, মনে হয় তার যদি আমার সময় হয়ে গেছে। কয় না মাত্র তো 2টা বাজে, আরো 1 ঘন্টা আছে ঘুমান। তো আমার মাথায় কাজ করতেছিল যে ওইটা কে ছিল, লাইট জ্বালানোর পরে কিছুই নেই। তো এটা আমি আর কাউকে বলি নেই, কারণ আমার সাথে যারা থাকে তারা হয়তো ভয় পেতে পারে, এই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। তো এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ লিসেনার। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমার আর অনেক ঘটনা আছে আমি আপনাকে জানাবো। আল্লাহ হাফিজ। আমরা আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম বিসলার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিন মাহমুদ, আসছি উত্তর বাড্ডা থেকে। আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার 2 বন্ধুর কাছ থেকে শোনা। জি, আমার 2 বন্ধু যাত্রাবাড়িতে চাকরি করে, একটা কোম্পানিতে চাকরি করে। 2019 সালে আগস্ট মাসে ছুটি পেয়ে দুজনে বাড়ি যায় ঘুরতে বেড়াতে। তো তারা সারাদিন ঘুরে ফিরে বাড়ির পাশে সন্ধ্যাবেলা একটা বাজারে যায় চা আড্ডা দিতে যাওয়ার পরে নেক্সট ডে তারা ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পড়ে বন্ধুদের সাথে। তো ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বাড়ি যায়, রাত 8টার সময় বাড়ি যাওয়ার পথে তাদের ওই যে বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, এবং বাজার এবং বাড়ির মাঝখানে যেতে পথে 3টা তাল গাছ বাজে। 3টে তাল গাছ। যখন তারা তাল গাছের ওই জায়গা যায় তখন দেখতে পায় যে তাল গাছের মাথা সম্মুখীন একটা লোক, মুখে তার আগুন জ্বলতেছে এবং তাদের দিকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। এই দেখে আমার 2 বন্ধু খুব ভয় পেয়ে তারা পিছনে ব্যাক করে আবার বাজারে চলে আসে এবং মনে মনে তারা দুজনে বলতে থাকে যে বাজার শেষে 10টা বা 11টার সময় বাড়ি, হয়তো বাজার দোকানপাট বন্ধ করলে দোকানের লোকজন পাওয়া যাবে বাড়ি যাওয়ার জন্য। এই জন্য তারা আবার যে ক্যারাম বোর্ড খেলা আবার মনোযোগ দেয়। তো তারা ক্যারাম বোর্ড খেলা আবার খেলতেছে। হঠাৎ তাদের খেয়াল পড়ে রাত 11টা সাড়ে 11টার সময় যে বাজারের দোকান তো সব বন্ধ হয়ে গেছে, সব লোকজন তো চলে গেছে, তো আমরা যাবো কিভাবে? তারপর তারা ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে আবার বাড়িতে রওনা দেয়। কোন লোকজন পায় না ওই সময়। তো যখন তারা ওই তাল গাছের ওই জায়গায় আবার যায় তখন প্রথম তারা রাত 8টার সময় যে দৃশ্য দেখছে, নেক্সট পরে আবার ওই একই অবস্থা, একই দৃশ্য, যে একটা লোক তাল গাছের মতো সেম লম্বা, তার মুখে আগুন জ্বলতেছে এবং আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসছে। তো তারা 2 বন্ধু আবার ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড় দেয়। তো বাজারের দিকে তারা না গিয়ে তারা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, অন্য একটা জঙ্গলের দিকে। তো তারা যখন জঙ্গলের ভিতরে ঢোকে অনেক দূর দৌড়ায়, ওই অদ্ভুত লোকটার দেখে না, কিন্তু একজন হুজুরের মতো একজন লোক তাদের সামনে এসে পড়ে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, পাগড়িওয়ালা। তো তারা একজনই চিনতে পারে যে এত আমাদের পাশের গ্রামের হাকিম নানা। তো তারা নানাকে বলে যে নানা, আমরা তো একটু সমস্যায় পড়ছি, আমি একটু ভয় পাইছি, আমাদের একটু বাড়িতে আগাই দিয়ে আসেন, আমাদের সাথে টর্চ লাইট নেই বা তেমন চিনিও না, বাড়ি ঘরে থাকি না, ঢাকায় থাকি। তো হাকিম নানাকে তারা এই দৃশ্যের কথা মানে ভয়ের কথা বলে না, যে হাকিম নানা শুনলে কেন বাড়িতে আগাই দিয়ে না আসে। এইভাবে তারা হাকিম নানার সাথে বাড়িতে রওনা দেয়। পরে তারা ভালো মতোই বাড়ি যায়, কিন্তু বাড়ি যখন যায় একজন ঘরে যায়, পরের জনকে হাকিম নানা ডাক দেয় উঠানে, যে একটু এদিকে আসো, শুনে যাও। একটু দূরে উঠানে একটু দূরে ডেকেই বলে যে তোমরা আমার কাছে যে জিনিসটা লুকাইছো এই জিনিস সম্বন্ধে আমি সবই জানি।
এবং আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করি কিন্তু তোমরা আমাকে বলো নাই, এবং তোমাদের বলার আমার প্রয়োজন নেই। কিন্তু তোমরা যেই পথে যে ভয় পাইছো এই পথ থেকে একটু সরে মানে একটু সতর্কভাবে চললো। এই বলে হাকিম নানা তাদের বিদায় দিয়ে চলে গেছে। পরে রাতে তারা শান্তিমতো ঘুমাইছে, কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা যখন তারা ওঠে, দিনের বেলা আমার দুই বন্ধু তারা বাবা মার সাথে জিনিসটা শেয়ার করে যে এরকম রাতের বেলা বাজার থেকে আসার সময় তো এই প্রবলেম হয়েছে। পরে ওই হাকিম নানা, পাশের গ্রামে হাকিম নানা আমাদের তুকদার করে আনছে। পরে তার বাবা মা যে কথা বলে সে কথা শুনে তারা আরো আশ্চর্য হয়ে যায় যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না। তারা শুনতে পায় যে হাকিম নানা আরো 1-1.5 মাস আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা ওই কথা শুনে তো আরো আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পায় যে হাকিম নানা এরকম আরো অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে। হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে যদি কেউ বাড়ি যায়, অপরিচিত লোকে বাজারের বোঝাটা বাড়িতে আগায় দিয়ে আসে। এরকম আরো অনেক ঘটনা আছে। পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করলো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে। তো এই যে কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে। ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপ। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে। কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখান তো আরো 2-1 মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা আলা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ও যেটা বলছে এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতা একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নেই।
তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, ও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই। এই পাওয়া গেছে, হ্যাঁ, বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চেয়ে বেড়ার চলে যাই। তো বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে, এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেইভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে, এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নাই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বলছে যে ব্যাটে রাখো, চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে, চুড়িয়াল চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বলল, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা, এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী, এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাব নিচে।
বাট তখন সে মনে মানে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে। হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখানে পড়েনি, সে চিন্তা করতেছে যে এখানে আমি বেরিয়ে যাই কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে আমার পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে, বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, এটা তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটিতে আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে। এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়, এবং ও ওখানে পরে ছিল বহুত দিন, ওখানে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে খানিক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে, এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, ওখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে, মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলেন। এটাই রাসেল। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সোহাগ, জি, রাজশাহী থেকে, এখন মিরপুর 1-এ থাকি আমি। জি, ধন্যবাদ লিসনার্স। আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই। রাসেল ভাই, আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল, এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোনো একটা ছেলে 2008 সালে 25 ডিসেম্বর রাত্রে সে 2টা কয়েন নিয়ে উধাও হয়ে যায়। কয়েনগুলো অনেক পুরনো ছিল। আবার একই দিনে 25শে ডিসেম্বর রাত্রে 2009 সালে সে আবার তার ঠিক ওই জায়গায় ওই সময়টাতে ফেরত আসে।
এই বিষয়টা হচ্ছে কি যে উধাও হয়ে গেল, আবার ফেরত আসলো। এই একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে। জাস্ট এটা ছিল একটা ঘটনা, এটা তখনকার সময় একটা ঘটনা ছিল, এটা আমরা রেডিও ফুর্তিতে শুনেছি। বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের। লাস্ট ফ্রাইডেতে আমি হচ্ছে যে সিলেটে গিয়েছিলাম কোনো একটা কাজে, অফিসিয়াল কাজে। দেন আমি খুব পাশাপাশি হচ্ছে চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগান দেখার জন্য। দেন আমি যখন চা বাগানে যে পৌঁছাই তখন ওখানে যে কেয়ারটেকার থাকে, কেয়ারটেকারকে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি। সরি, জি। যখন চা বাগানে ঘুরতে ঘুরতে ওই টিলাগুলোর উপরে যখন উঠি, তখন ওই কেয়ারটেকারকে আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল, আপনারা যে এই চা বাগানে ঘুরেন, তো কখনো কি এরকম ভৌতিক কোনো জিনিস আপনাদের সামনে আসে কিনা? তখন তিনি বলছিলেন যে হ্যাঁ, এরকম হয়, এরকমই একটা ঘটনা, তাহলে আপনাকে আমি শোনাই। তো উনি আমাকে বলছিল এই ঘটনাটা হচ্ছে 1991 সালের একটা ঘটনা। আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তুলেন, যারা এরা কিন্তু অনেক হচ্ছে কি যে মানে নিচু শ্রেণীর, বলতে কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন। তো এদের মধ্যে একজন লোক ছিলেন, উনি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী। ওনার নাম ছিল হচ্ছে সুরুজ আলী। উনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করেন তারা অত্যন্ত মানে খুব গরিব হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, দরিদ্র ঘরের লোক ছিলেন। তো ওই সুরুজ আলীর এক ছেলে এক মেয়ে। তো মেয়ে 12-14 বছর বয়সী একটা মেয়ে, আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে। তো সুরুজ আলী এবং তার স্ত্রী দুইজন একসাথে হচ্ছে কি যে ইয়েতে চলে যায়, চা তুলতে চলে যায়। প্রত্যেক দিনই 2 শিফটে চা তুলেন, সকাল 6টা থেকে অলমোস্ট 12টা পর্যন্ত, আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি 2টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন। তো এইভাবে চা তুলেন। তো যাচ্ছিল দিন, এভাবেই যাচ্ছিল। তো সুরুজ আলীর সাথে সুরুজ আলীর স্ত্রীও যখন চলে যায়, মাঝে মাঝে সুরুজ আলীর যে মেয়ে উনিও চলে যান চা তুলতে। এটা তাদের একটা সংস্কৃতি বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয়। তো উনিও চলে যান। এরকম যখন চা তুলতে চলে যান, একদিনকে বাসায় সুরুজ আলীর মেয়ে আর সুরুজ আলীর ছেলে একাই ছিলেন। তো প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নক হচ্ছে, অ্যাজ লাইক টিক টিক করে নক করছে, করার পরে বলছে সুরুজ মিয়া চলো যাই, চা তুলতে যাই। তো এইরকম বলে কি যে ওই সুরুজ আলীর মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না। আচ্ছা, এরকম 2-3 দিন যখন হওয়ার পরে তখন ওই মেয়েটা ওনার মাকে বলছে, আম্মা দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয় আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না। তো ওনার মা বলে কি যে এটা কোনো কিছু না, হয়তো বা কেউ মানে একটু মস্করা করে এই জিনিসটা করছে। দেন একদিন কি হয়েছে যে সুরুজ আলী এবং সুরুজ আলীর স্ত্রী চা তুলতে চলে গেছে, অ্যাজ লাইক 1:45 দিকে, দুপুরবেলা, একেবারে সানি রে দুপুরবেলা 1:45 দিকে সুরুজ আলীর মেয়ে উনিও চলে গেছে চা তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা তুলতে, আমরা তো জানি চা বাগানটা টিলার মধ্যে হয়, আস্তে আস্তে উপরে উঠে যায়। তো সুরুজ আলীর মেয়ে চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে, তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকেই চা তুলছে, অনেকজন চা তুলছে, একসাথে চা তুলছে। দেন মনোযোগ সহকারে সে চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দ্য হিল, একেবারে মানে ওই টিলাটার একেবারে উপরে চূড়ায় উঠে যায়। উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো, একটা গরম উইন্ড, একটা ফ্লো জোরে এসে ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ সব বন্ধ হয়ে যায়, চোখ জ্বলা শুরু করে। যখন তোর চোখ বন্ধ হয়ে যায়, তখন সে হালকা করে তাকায়, দেখে যে তার সাথে যারা ছিলেন, চা বাগানে যতগুলো লোক ছিল চা তুলছিল, তারা একজনও নাই। তারপর তার চোখটা আবার বন্ধ হয়ে যায়, মানে খুব বেশি জ্বলছিল। তখন সে চোখটা খোলার পরে খুব কষ্ট করে যখন চোখটা খুলেন, তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে, খুব কালো, কুচকুচা কালো একটা শেপ।
সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে যদি কাটা হয়, একটা মানুষের ছায়া দিয়ে যদি কাঠটাকে কাটা হয়, তাহলে ওই যে শেপটা, কিন্তু মুখ বা চেহারা অ্যাজ লাইক এস ফেস কোনো কিছুই নাই, একটা প্লেন ফেস, কাট আউটের মতো। হ্যাঁ, কার্টুনের মতো। তার মধ্যে কোনো চোখ নাই, নাক নাই, মুখ নাই, নাথিং ইজ দেন। কিন্তু ওখানে একটা বিষয় ওই মেয়েটা মানে লক্ষ্য করছিল এইভাবে যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল, যে লোমগুলা খাড়া খাড়া ছিল, কালো লোম ছিল, কিন্তু ওই লোমগুলানের মাথায় একটা করে চা পাতা ছিল, মানে চায়ের কচি পাতা যেটাকে বলে কুশি পাতা, সেই পাতা একটা করে চা পাতা ছিল। এটা দেখার পরে সে মেয়েটা খুব জোরে চিৎকার করে বসে। চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট, সে বাড়াই ছিল কয়টা, 1:45 দিকে, কিন্তু ওই মেয়েটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরিবের 10 মিনিট কি 15 মিনিট আগে। এমন একটা সময়, মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে। এখন যখন চিৎকার করেছে তখন ওই হিলের নিচে যারা থাকেন, কেয়ারটেকাররা যারা আছেন, তখন এই চিৎকারটা শুনতে পায়। এদিকে লং টাইম হয়ে গেছে, সুরুজ আলীর বাড়িতেও খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে আমার মেয়ে কই। এদিকে যখন চিৎকার শুরু হয়েছে, খুঁজতে 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 অলমোস্ট 9টা বেজে গেছে, 9টা পৌনে 10টা বেজে গেছে, 9:30 পৌনে 10টা এরকম বেজে গেছে। দেন ওই কেয়ারটেকাররা সুরুজ আলীর মেয়েকে পায়। মেয়েকে পাওয়ার পরে যখন মেয়ে সেন্সলেস অবস্থায় পায়, মেয়েকে তুলে নিয়ে আসার পরে মেয়েকে যখন বাসায় নিয়ে আসে, যখন মেয়ের সেন্সটা ফিরে আসে, তখন সে অনেক মানে ভীত থাকে, ভয় পায় যে আমি উনি যেদিকেই তাকাচ্ছিল ওই ফেসটাই শুধু শুধু দেখতে পাচ্ছিলেন। তার মা কি, তার বাবা কি, কিচ্ছু না, শুধু ওই ফেসটা দেখতে পাচ্ছেন। এটার পরে তার মানে একটু অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, সুরুজ আলী একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে অলমোস্ট দুপুর বেলায় বের হয়েছিল, আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমনও অনেক কিছু জায়গা আছে দিনের বেলায়, এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময়গুলোতে দেখা যায় যে ওরাও একটা জাতি, ওরা অশরীরী বলেন বা যে জিন বলেন, যেটা বলেন না কেন, ওরা হাঁটাচলা করে বা এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য তাকে এই জিনিসটা দেখানো হয়েছে। সো এখন কি হলো, হুজুর তাকে বলল কি যে আমার একটা তাবিজ দিয়ে দিচ্ছে, এই তাবিজটা আপনি রাখেন। তাবিজ দিয়ে দিয়েছে, সবকিছু ঠিক। মাঝখানে 4টা বছর কেটে গেছে, কিচ্ছু হয়নি, সব নর্মাল। সবাই বলে কি যে সুরুজ আলীর মেয়ে একেবারে ফ্রেশ, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরুজ আলীর মেয়ে, তার হাতে ওই তাবিজটা নাই। তাবিজটা কোথায় ছিঁড়ে পড়ে গেছে সুরুজ আলীর মেয়ের মানে খেয়াল নাই। সুরুজ আলীর মেয়ে বলছে যে আম্মু দেখো আমার হাতে কিন্তু ওই তাবিজটা নাই। আর মা বলছে 4টা বছর কেটে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল কোনো কিছুই না, এটা আর কিছুই হবে না। তখন বলল কি, তখন এইভাবে চলতে চলতে একদিনকে কি হলো যে সুরুজ আলীর মা, সুরুজ আলীর স্ত্রী আর সুরুজ আলীর চা তুলতে চলে গেছে। সেই দিনও একইভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে। বের হয়ে যেতে যেতে 4 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, একইভাবে 4 বছর পরে যে ঘটনাটা ঘটলো, যে সে আবারও টপ অফ দি হিল, ওই হিলের একেবারে চূড়ায় উঠে যে ঠিক একইভাবে তাকে ওই একটা মানে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগার পরে তার চোখগুলো একেবারে মানে আবার জ্বলা শুরু হয়। যখন জ্বলা শুরু হয় তখন এই জিনিসটা ও বুঝতে পারে। তখন সে আবার চিৎকার করে, চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও, আমাকে নিচে নিয়ে যাও। তখন যারা চা তুলছিলেন তারা সবাই মিলে তাকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসেন। নামানোর পরে নিচে যে রাস্তাগুলো থাকে ওই রাস্তার উপরে বসায় তাকে পানি টানি খেতে দেন। পানি টানি খেতে দেওয়ার পরে একেবারে সুরুজ আলীর মেয়ে নর্মাল, কোনো সমস্যা নেই। সবাই মনে করলো যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়ে গেছে, আমরা সবাই চা তুলতে যাই। চা তুলতে যাওয়ার পরে যেটা হলো যে সবাই দেখছে যে কালো মেঘ উড়ে আসছে, কিন্তু ওই সময়টা কোনোভাবে মেঘ আসার কথা না, কারণ একটা সানি ডে ছিল। ওই সময়টা হঠাৎ করে কালো এক পশলা মেঘ চলে আসে, সবাই দেখছে মেঘ আসছে, কিন্তু সুরুজ আলীর মেয়ে ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে। আর ওই মেঘগুলানের মধ্যে
মেঘের মতো যে কালোভাবে একটা ইয়ে চলে আসছে, ওইটা সূর্য আলীর মেয়েকে চারিদিক দিয়ে ঘিরে নিচ্ছে। আর সবগুলাই ছিল ওই মানে যে ফেসগুলো ছিল, যে ফেসটা, যে অবয়বটা সে দেখেছে, এই ফেসের চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে যখন টোটালটা সূর্য আলীর মেয়েকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই ফেস, ওই অবয়বগুলোর সাথে সাথে সুরুজ আলীর মেয়েও ভ্যানিশ হয়ে যায়। আর সেই সাথে আজও সুরুজ আলী তার মেয়েকে খুঁজে পায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা ভাইয়া। আর এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুরুজ আলীর মেয়ে কত সাল আগের, কত সালে যেন ঘটনাটা এটা ঘটেছিল আপনি বলেছেন? 1991 এবং এখন হচ্ছে 2019। এই এতগুলো বছরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এবং সে ফিরেও আসেনি। আমি কেন বললাম যে আগের ঘটনাটা যেটা বললাম যে ওই যে ছেলেটাকে জি। দিয়ে নিয়ে গেছে, জি, বাট আবার দিয়ে গেছে, বাট সুরুজ আলীর মেয়েকে নিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আর দিয়ে যায়। এবং সবার সামনেই সে ভ্যানিশ হয়ে হ্যাঁ, যায়। সবার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে। কারণ ওখানে যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি দেখেছো? হ্যাঁ, আমরা নামিয়ে নিয়ে আসছি, আপনার মেয়ে চিৎকার করেছে, আমরা সবাই ধরে নামিয়ে নিয়ে আসছি, তাকে পানি টানি খেতে দিয়েছি। তারপরেই তো এই ঘটনা। ওকে, আপাতত আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে। সবাইকে ধন্যবাদ কাহিনীগুলো ভালো লাগার জন্য, আপনাদের জন্য কষ্ট করে কালেক্ট করা। যাই হোক, এটা হচ্ছে তপুর কাহিনী। রাসেল ভাই সে আমাদের মোহাম্মদপুর এলাকার ছেলে। আচ্ছা, কিন্তু তার স্পেসিফিক লোকেশন বলবো না, তার যেখানকার কাহিনী। মোহাম্মদপুর অনেক বড় এলাকা, জি, সেখান থেকে সেটাই। তো তপুর ব্যাপারটা হচ্ছে সে মোহাম্মদপুরে যে অঞ্চলটা থাকে সে অঞ্চলটা বেশ নিরিবিলি। আচ্ছা, বাট এটা লালমাটিয়া না। আচ্ছা, একটু বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো বেশ নিরিবিলি একটা জায়গা, মানুষ বুঝেই ফেলবে মোহাম্মদপুরের নিরিবিলি জায়গা একদম আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, তো যাই হোক, তো তপু যেখানে থাকতো, তপুর নামটাও কিন্তু একটু চেঞ্জ করা আছে। হ্যাঁ, এর তপু নিজেই বুঝবে, আর কেউ বুঝবে না হয়তো। আচ্ছা, তো যাই হোক, ও যেখানটা থাকতো সেই জায়গাটা হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি, এবং ওদের একটা 3 তলা বাড়ি ছিল ওখানে। এবং ওদের বাসায় ওর বড় ভাই থাকতো, বিদেশে চলে গিয়েছিল, আর ওর আম্মু, ও আর ওর বোন থাকতো। তো ওর আম্মুর অ্যাজমা প্রবলেম ছিল, উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। তো তখন ওনাকে ডাক্তার দেখাইতে হতো, এবং মাঝে মাঝে মানে খুব খারাপ অবস্থা হতো। আচ্ছা, তো ওদের মানে ওর বাবা মারা গেছেন, সো ওর বড় ভাই এবং ওরাই হচ্ছে মানে গার্ডিয়ান, পুরো বাড়িটা টেক কেয়ার করতে হয়। তো এরকম অবস্থায় একদিন এরকম রাতের বেলা, তখন এরকম 1-2টা বাজে আর কি, বেশ নীরব হয়ে গেছে। আর ওই সময়টাতে মানে আজ থেকে 10-15 বছর আগে তখন কিন্তু মোহাম্মদপুর জায়গাটা মানে আরেকটু, ঢাকা শহরটাই আরেকটু ব্যাকওয়ার্ড ছিল আর কি। এতটা আধুনিকতাটা মানে এখন খুব বেশি গাড়ি ঘোড়া, তখন একটু কম ছিল। তো যা হচ্ছে যে রাতের বেলা ওর আম্মু এরকম হঠাৎ করে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয়, হাঁপানি উঠে, এবং ওরা মাকে চেষ্টা করে যে যেগুলো দেওয়ার আর কি, যে উনি যে ট্যাবলেট খান, তারপরে নেবুলাইজার মেশিন, এগুলো দিয়ে চেষ্টা করে, বাট দেখছে যে ওনার এটা কমতেছেই না। এমন একটা অবস্থায় গেছে যে ওনাকে মানে মানে ঠিক করে রাখা যাচ্ছে না, শ্বাস উঠতেছে পড়তেছে। তো ওর বোন তখন বলে যে তপু তুই এখন যেভাবে যাক তুই নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয়। ডাক্তার সাহেব একজন ডাক্তার ছিলেন, তিনি ওদের এলাকাতেই থাকতেন, বাট এটা হচ্ছে একটু পেরিফেরির দিকে, মানে মেইন রোডের কাছাকাছি আর কি, মানে যেই মেন রাস্তাটা আছে ওইটার কাছে। তো এবং ওদের ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ডাক্তারটা, এবং উনি ওনার চিকিৎসা করে থাকেন সবসময়। তো বলছে যে ওই আঙ্কেলকে নিয়ে আয়, কাজ আম্মাকে এই অবস্থা হাসপাতালে নেওয়া সম্ভব না, ওনার যে অবস্থা। আমরা চেষ্টা করতেছি ওনাকে ওই যে ইনহেলার, নেবুলাইজার এগুলো দিয়ে যতটুকু রাখার আমি চেষ্টা করছি, তুই নিয়ে আয়। এবং তপুতের বাসাটাও বেশ পুরান ছিল, এবং ওখানে যে কাহিনী আছে যে তপুর যে দাদা, সে ওইখানে উনি ফার্স্ট আসেন, এবং উনিও বেশ আপনার করতো আর কি, যে কি বলে মানে ওই জিন টিন কি সাধনা করতো আর কি। সে ওদের বাসাটাও যে খুব মানে খুব ভালো ভয়ের না এরকম না, আমাদের গা ছমছম করতো, আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে 2-1 জন যেতাম ওখানে। যাই হোক, সো তপু কি করে রাতের বেলা 1-2টার দিক বের হয়, এবং বের হয়ে সে যখন হেঁটে হেঁটে আসতেছে, বাসার থেকে বের হয়ে সামনে আসে, ঠিক যখন রাস্তাতে আসে গেটটা পার হয়ে তাদের যখন নিচে আসে, তখন দেখে ঠাস করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ব্ল্যাক আউট, পুরো এলাকাটা ব্ল্যাক আউট হয়ে গেছে। এবং রাত 1-2টার সময় ব্ল্যাক আউট হলে কিন্তু রাসেল ভাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা যে দেখছেন সে বলতে পারবেন, ঢাকার পরিবেশে বিশেষ করে, রাইট, আই এম ইউজড টু ইট, আমি প্রায় এই ধরনের পরিবেশ দেখছি এবং আমার খুব ভালো লাগে আর কি। বাট অনেকের হয়তো ভালোর থেকে ভয় বেশি লাগতে পারে, এবং রাতের বেলা একা থাকলে আরো ভয়টা বেশি লাগার কথা।
সো রাত 1-2টার সময় যখন কিছু নাই, পুরো একটা মানে অঞ্চলে, তো যখন কারেন্ট চলে গেছে ওর কাছে ফার্স্টে একটা ধাক্কা লাগছে। আর তবুও বেসিক্যালি খুব সাহসী না, ও এমনি একটু ভয় পায়। তো এই অবস্থায় ও মানে কিছুক্ষণ থেমে দাঁড়ায় যে ও কি বাসায় ফিরে যাবে নাকি ও আপনার যাবে ডাক্তার সাহেবের কাছে, ওই আঙ্কেলের কাছে। তো এটা চিন্তা করে ডিসাইড করে যে বাসায় ফিরে যেয়ে তো আসলে মানে কোনো লাভ নেই, আমি আঙ্কেলের কাছেই যাই। তো হেঁটে যেতে থাকে, ও ওই বাসার দিকে হেঁটে যেতে থাকে আঙ্কেলের বাসার দিকে। তো ঘুরে ঘুরে যখন নাকি ও এখানে একটা গলি আছে, একটা বাঘটা নেওয়ার পরে সামনে গেলে একটা মাঠের পাশে একটা বট গাছ আছে। আচ্ছা, বেশ বড় বট গাছ, ঝুরি টুরি আলা বট গাছ। হ্যাঁ, আচ্ছা ওটা বট গাছ না অন্য কোনো গাছ হতে পারে, মানুষ লোকেশন দিতে চাই না, গাছ আছে আর কি, বড় একটা গাছ। এবং সেই গাছটা ওখানে মানে বেশ ঝুরি টুরি আলা। আচ্ছা, তো ও যখন গাছটার কাছাকাছি আসে, ও দেখে যে গাছের গোড়ায় প্রায় 5-7টা কুকুর। আচ্ছা, কুকুরগুলো খুব ঘেউ 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 করতেছে। তো ও জানে ওদের এলাকা সম্বন্ধে এতটুকু সে অ্যাওয়্যার যে এই জায়গাটার মধ্যে সাধারণত কুকুর থাকে না, ভবঘুরে কুকুর প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, ওই যে কুকুর আছে সেগুলো বাসার কুকুর, হ্যাঁ মানে মানুষের বাসায় পালা কুকুর, এবং সারা এগুলো ঘেউ ঘেউ করে না। আর ভবঘুরে কুকুর খুঁজতে গেলে আরো ওই জায়গায় চলে যাবে, মেন রোডের ওদিকে বা অন্য আরেকটা এসে। তো ও মানে একটু থতমত খায় যে এখানে কি রাতের বেলা আসলে কুকুর আসে, তখন সে কনফিউজ হয়ে যায় যে ব্যাপারটা কি। তো কুকুরের ভয়টা বেশ ভাবে ধরে যে কুকুর কামড় যদি দেয়। তো তারপরও সাহস করে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। তো যে যখন নাকি ঠিক ওই গাছের পাশ থেকে ক্রস করছে, কুকুরগুলো ওকে তখনও নোটিস করেনি। আচ্ছা, ও যখন গাছের কাছে আসলো তখন কুকুরগুলো পুরো চুপ থম মেরে গেছে, থম মেরে ও দেখছে ওর দিকে তাকাইছে। এবং ও তখন প্রত্যেকটা কুকুর জানেন রাতের বেলা এমনি চোখগুলা কেমন জলজল করতে থাকে, রাইট? হ্যাঁ, তো দেখছে কুকুর ভেতর থেকে শুধু গরর গরর করতেছে ওকে দেখে। আচ্ছা, সো ও প্রচন্ড রকম ভয় পায়। আর এটাও সে জানে যে আমি যদি এখন দৌড় দেই নির্ঘাত আমাকে কামড় দিবে, রাইট? হ্যাঁ। এবং সে আস্তে আস্তে করে হেঁটে 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 কুকুরগুলাকে পার হয়, এবং ও ফাইন্ড আউট করে যে কুকুরগুলা ওকে ফলো করা শুরু করছে। আচ্ছা, মানে দৌড়ায় দৌড়ায় আসে, কাছাকাছি আসে, আবার 2বার ঘেউ ঘেউ করে, আবার চলে যায়, আবার দাঁড়া গড় গড় করে, একটা নিরাপদ একটা ডিস্টেন্স রেখে ওর সাথেই কাজ করতেছে। আচ্ছা, তো ফাইনালি এরকম করতে করতে রাস্তার মধ্যে ওই আঙ্কেলের ওই যে বাসাটায় আসে। তখনও কারেন্ট আসে না, এবং পুরা দেখা যাচ্ছে ওইটা আঙ্কেলের বাসা কিন্তু 4-5টা ব্লক, মানে অনেকগুলো ব্লক পরে। তো বেশ খানিকটা হেঁটে আসতে হয়েছে। তো এসে দেখে তখনও কারেন্ট আসেনি। তো ওই বাসার গেটে অনেকক্ষণ নক করে খুলে না। একসময় দারোয়ান আসে, কি হয়েছে? তো যে বলে যে এরকম যে আঙ্কেলকে দরকার, আমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে এসে। তো উনি ওই দারোয়ান ভিতরে যে খবর দেয় অনেকক্ষণ পরে ওই আঙ্কেলের বাসার একজন আসে, এসে তাকে বলে যে আব্বা তো ঘুমাইছে, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, মানে ওনার ব্লাড প্রেশার হাই। আচ্ছা, তো উনি বলে যে এরকম এরকম এরকম, তবে ওনাকে বলেন। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আব্বাকে বলতেছি, আর তুমি কি দাঁড়াবা নাকি তুমি চলে যাবা? আচ্ছা, তো বলে আমি দাঁড়াই, আঙ্কেলকে সাথে যাই। তো দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর ওই আঙ্কেল আসে, এসে আঙ্কেল নিজে বলে যে বাবা আমি তোমার বাসায় আসবো একটু পরে, তুমি চলে যাও, আমি এখানে রাত্রেবেলা তো আমি গাড়ি বের করে আসবো, তুমি চলে যাও বাসায়, তো তোমার মার দরকার হতে পারে তোমাকে। তো ছেলেটা করে কি, ও অপু আপনার ফিরে আসে আর কি, ফিরে এসে ওখান থেকে আবার হাঁটা দেয়। তো যখন বের হয়ে আসছে তখন দেখতেছে কুকুরগুলো নাই, কিন্তু আবার যখন নাকি ওই বাসাটাকে ছাড়ায় আবার অনেকখানি 2-3টা ব্লক চলে আসছে, দেখে ঠিক কুকুরগুলো ওখানে জটলা করতেছিল, এবং ওকে দেখে আবার সেই একই রকম ওর পিছনে পিছনে গড় 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 করতে করতে। তো তবুর যে বলার ব্যাপারটা যে প্রচন্ড রকমের ভয় লাগতেছিল ওর, কারণ প্রত্যেকটা গলি যখন ক্রস করতেছে ওদের বাসায় যাওয়া লাগ পর্যন্ত যে কয়টা গলি, এগুলো হচ্ছে বেশ নিরিবিলি, মানে দিনের বেলায় নিরিবিলি থাকে। হ্যাঁ, আর রাতের বেলা সেগুলো মনে করেন গা ছমছম করা পরিবেশ সন্ধ্যার সময় তৈরি হয়ে যায়। কারণ কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোর বর্তমানে আছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময়টা আমিও রিকল করে চিন্তা করতে পারি, কিছু গাছ ছিল যেগুলোতে মানে বেশ ছেয়ে যেত জায়গাটা, ঠিক আছে? সন্ধ্যার পরে মূলত বেশ ছাওয়া, এবং দোকানপাটও খুব একটা নাই। তো হেঁটে হেঁটে খুব ভয়ের চোটে একসময় বাসার কাছে আসে। তো বাসার কাছে এসে দেখে যে কুকুরগুলা ওর বাসার মধ্যে ঢুকতেছে না, বেশ দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ গড় এরকম করতেছে। এরকম করতে করতে ও আস্তে আস্তে করে হেঁটে ওদের ওই যে লোহার গেটটা পার হয়। এখন ওদের গাড়ি বারান্দা, পুরোনো আমলের বাড়ি, হেঁটে 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 পার হচ্ছে। তো ঠিক যখন নাকি ওদের সিঁড়ি ঘরে ঢুকবে রাসেল ভাই, তখন দেখে যে সিঁড়ির ঘোড়ার দিকে কেউ একজন বসে আছে, মানে মনে হচ্ছে একটা মানুষ ঠিক সিঁড়ির পাশে, মানে সিঁড়ির যে রেলিং সেটার পাশে বসে আছে, এবং মানে কেমন বিদঘুটে একটা নয়েজ
তৈরি করতেছে। ইটস লাইক ইঁদুরের গলায় যদি মানুষ কথা বলার চেষ্টা করে, কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো মানে প্রচন্ড ভয়ের, এবং ও মানে ওর মাথাটা মানে কাজ করছে না। এলোমেলো হয়ে যায় ওর মাথায় এই জিনিসটা দেখে। ও যে সিঁড়িতে উঠবে ওই জিনিসটাকে ক্রস করে, সেরকম না। তো ও ওই দিক থেকে চিন্তা করতেছে যে আমি যেতে হবে উপরে। এরকম সময় উপর থেকে ওর বোনের ঢাক শুনতে পায় যে তবু তুই আসছিস নাকি, হ্যাঁ কারেন্ট যেতে। তো ও করে কি, যখন নাকি ওই একটুখানি উঠে সিঁড়িতে উঠে, তখন দেখে যে ওই যে ক্রিচার যেটা, সেটা একটু বের হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ, হালকা একটা বাইরের আলোর মতন মুখে পড়ছে। ইটস লাইক খুব বুড়া মানুষের যদি চুল টুল চলে যায় রাসেল ভাই, ইটস লাইক গ্রে কালার স্কিন, লাইক ইঁদুরের বাচ্চা থাকে না কিছু, এই টাইপের স্কিন, কিন্তু মানুষ, মহিলা টাইপের। হ্যাঁ, মানে ওকে দেখে খ্যাক করে একটা শব্দ করে ওকে এরকম মানে মানুষকে ধাওয়া দেয় না, সেরকম এরকম একটা ধাওয়া দেয়। হ্যাঁ, এরকম একটা ধাওয়া দেয়, ধাওয়া দিয়ে হ্যাঁ এরকম সাউন্ড করে। ও করে কি, সিঁড়িতে মানে মিসলায় দৌড় দেয়। হ্যাঁ, আর পিছন থেকে বলে তোর মা গেছে। ওর বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা লাগে এবং একটা সাহসও লাগে। যখন বলে তোর মা গেছে, সে নাকি ছেড়ে দৌড় দিয়ে নিচে নেমে আসে। মানে ওর মাথায় এমন রাগ উঠছিল যে ও লাথি মারবো এটাকে, এবং নিচে এসে দেখো এটা নাই। আচ্ছা, এবং আলটিমেটলি সে উপরে উঠে যায় তবু, এবং তখন দেখা যাচ্ছে ওর কাইন্ড অফ লাইক সাহস হয়ে গেছে অন্যরকম টাইপের। ও যখন বাসায় আসছে তখন কারেন্ট আসে, ঠাস করে কারেন্ট আসছে। ওর বোন বলতেছে যে আম্মার অবস্থা খুবই খারাপ এসে। তো যখন ভিতরে ঢুকে, বোন সহ ঢুকে যেয়ে দেখে যে ওর আম্মা কোয়াইট নর্মাল, মানে শ্বাসকষ্ট অনেক কমে গেছে, নর্মাল। তোর মাকে যে বলে আম্মু কি হয়েছে, হাত ধরে বেশ ওর মানে আবেগ আপ্লুত হয়ে যায়, বলে কি হয়েছে এসে। তো বলে যে না, আমার অনেক শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসেন। ওই ডাক্তার সাহেব এসে ওর মাকে চেক করে বলে কি যে তোমাদের জন্য বেস্ট হয় কি একটা কথা বলি, তোমরা না এই বাসাটাকে ভাড়া দিয়ে কোথাও চলে যাও। আচ্ছা, হ্যাঁ, বলে কেন? বলে তোমাদের ভালোর জন্য বলি, কাজ এই যে এই বাসাটাতে তোমার দাদা থাকতো, তোমার দাদিরও কিন্তু হাঁপানি ছিল। হ্যাঁ, দাদিরও হাঁপানি ছিল, এবং এইটা আমার বিশ্বাস যে এটা সুপার ন্যাচারাল কজ আছে কোনো। আচ্ছা, যদিও আমি একজন ডাক্তার, আমার বলা ঠিক না এই ধরনের কথা, বাট আমি বিশ্বাস করি এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। এবং তোমার আম্মার এই যে হঠাৎ অ্যাজমা অ্যাটাক, ওনার কিন্তু এই শ্বাসকষ্টের অসুখ নাই। এটা আমি বিলিভ করি কিছু একটা, কাজ এই যে ওনাকে ইনহেলার দিছো, এটা তো ওনার একটা কমে যাওয়ার কথা। হ্যাঁ, তারপর তুমি নেবুলাইজার দিছো, এটাও একটা জিনিস ভিতরে ক্লিয়ার করে ফেলে। মেডিকেলি যে ছোটখাটো ট্রিটমেন্টটা করা দরকার ওনার অ্যাজমা সিনড্রোমে যা আছে, এটা ওনার ঠিক হয়ে যাওয়ার কথা। উনি এমন পেশেন্ট না যে ওনাকে অক্সিজেন যে সারাক্ষণ রাখতে হবে, সেগুলো আমি ওরকম ব্যবস্থা করতাম। তো এগুলো এক একটা অ্যাটাক হচ্ছে এখানে, তোমাদের এখানে। আমার মনে হয় যে ওনাকে নিয়ে যাও, ওনাকে অন্য একটা পরিবেশে রাখো, তোমাদের এখানে থাকতে হবে না। তো ডাক্তার সাহেব এগুলো বলে চলে যায়। ডাক্তার সাহেবকে অনেক গুতায় ওর বোন, যে বড় বোন আর কি, যে ডাক্তার সাহেব কি আসলে আঙ্কেল এখানে কি আমাদের বাসা? বলে না, তোমরা অনেক কিছু ফেস করো না, তোমার দাদা থাকতে তো শুনতাম আমরা যে এখানে তোমাদের এখানে এরকম হতো। হ্যাঁ, মানুষকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত, ই করতো, এবং এখানে তোমার দাদার এখানে জিন ছিল, দুষ্ট জিন ছিল, তোমরা কতটুকু দেখো কিনা এসে। তো তপু আর ডাক্তার সাহেবকে ওই ঘটনাটা বলে নাই, সে নিজে এটা নিজের মধ্যে রাখছে। এবং ওরা একসময় বাসা ছেড়ে চলে যায় তার 2-1 বছর পর, এবং 2-1 বছর পরে তপু আর কিছুই দেখে নাই। এবং সে যা বলছে যে দেখো, আমার ভেতরে একটা সাহস, আমি বিশ্বাস করি এখন, আমি যদি ওভারকাম করতে পারি আমার বাসা, এই জিনিসগুলো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমাদের বাসা, আমি এটাই করি। আমরা এই আত্মবিশ্বাসটা থাকতে। হ্যাঁ, বলছে যে আমরা চলে গেছি বাসার থেকে নট বিকজ অফ যে এই জিন ক্ষতি করতেছে বা কিছু, আমরা চলে গেছি আমাদের দরকারে। আমাদের বাসা আসলে আমাদের হচ্ছে না, মানে ওইভাবে করে বাসাটা বেশি বড়, আমাদের একটা কম্প্যাক্ট জায়গা দরকার, বাসাটা পরবর্তীতে আমরা বিল্ডার্সকে দিয়ে দিব এই কারণে, বাট নট বিকজ অফ দ্যাট জিন। বাট ওই ভয় আমি পাইছি। এবং তবু বলতে যে ওদের বাসায় এরকম প্রায়ই হতো, ছাদের মধ্যে ঠাস করে ইট মারতো, কে একলা দাঁড়ায় থাকলে মনে হতো ছাদে কেউ আছে, এরকম জিনিসগুলা প্রায় হয়। এবং আমি আপনাকে বলছি, আমার এক রিলেটিভের বাসা ছিল ওই মোহাম্মদপুরেরই একটা এলাকায়, ওইটাও খুব ভয়ঙ্কর ছিল এরকম। সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি এবং আপনার ভূত এফএমের সমস্ত টিম মেম্বার আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে। আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী, আমার বাসা নওগাঁ জেলার পত্নীতলা থানায়। আসল ঘটনাতে যাই, যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা আর কি। প্রথমে কিছু কথা বলি যে